আইনে কিছু পরিবর্তন আনা হবে এবং সেই পরিবর্তনগুলো আমি ইতিবাচক হিসেবেই দেখছি। কারণ অনেক সময় দেখা যায় যে সম্পত্তি হস্তান্তরের পরে বাবা মার কার্যত কোনো ধরনের ওই সম্পত্তির উপর নিয়ন্ত্রণ থাকে না, এবং আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে ছেলেমেয়েরা যখন বাবা মারা সম্পত্তি দান করে দেয় তখন বাবা মার সাথে সেই রকম ব্যবহারটা থাকে না, ব্যবহার করে অনেকেই এই ধরনের অভিযোগও আসে। এবং অনেক সময় বাবা মার কোনো ধরনের পারমিশন ছাড়াই, যেহেতু প্রপার্টিটার মালিক সে হয়ে যায়, তখন কোনো পারমিশন ছাড়াই তারা সেল করে দেয়, এবং এই ক্ষেত্রে তারা কোনো ধরনের অনেক সময় বাবা মার মতামত নিচ্ছে না যে আমি এটা সেল করতে চাচ্ছি। তারা বিভিন্ন যে আমি ইনভেস্ট করবো, অন্য জায়গায় প্রপার্টি কিনবো, অথচ সেই প্রপার্টিটা হয়তো দেখা যায় যে বাবা মা তাদের অনেক পরিশ্রমের ফলে সেই প্রপার্টিটা গড়েছেন, তাদের সারা জীবনের হয়তো পরিশ্রমের টাকা তারা সন্তানকে দিয়েছেন। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই ধরনের আইনের বিষয় যদি থাকে সেটা অত্যন্ত ইতিবাচক। এবং আমাদের কিন্তু মুসলিম লতেও এই যে আরিয়াতের বিষয়টা আছে, সেখানে কিন্তু লাইফ ইন্টারেস্টের বিষয়টা রয়ে গেছে। লাইফ ইন্টারেস্ট অর্থাৎ সবসময়ের জন্য সেই সম্পত্তিটা ভোগ দখলের অধিকার। এবং আমাদের দেশে শুধুমাত্র শরিয়া আইন না, ইন জেনারেল সবার জন্য কিন্তু গিফট অ্যাক্ট, তারপরে উইল অ্যাক্ট, এই আইনগুলো কার্যকর রয়েছে। এই ধরনের ক্ষেত্রে আমি মনে করি এটা অবশ্যই ইতিবাচক। এবং আরেকটা যেটা আমাদের মেজর সমস্যা, সেটা হচ্ছে যে যখনই একজন ব্যক্তির পুত্র সন্তান না থাকে, অর্থাৎ শুধুমাত্র কন্যা সন্তান এক বা একাধিক কন্যা সন্তান থাকে, তখন কিন্তু সবার এটা কনসার্নের কারণ হয় সব প্যারেন্টসের, যে আমার যেহেতু একটা মাত্র মেয়ে বা একাধিক মেয়ে যেহেতু পুত্র সন্তান নেই, তাহলে মুসলিম শরিয়া ল অনুযায়ী আমাদের মৃত্যুর পরে কিন্তু প্রপার্টিটা ভাইয়ের কাছে, ভাইয়ের ছেলের কাছে চলে যাচ্ছে। এবং এক্ষেত্রে তাদের মেয়েরা তাদের যে প্রপার্টি যে ইন্টারেস্ট চায় এবং বিভিন্ন ধরনের জটিলতার শিকার হচ্ছে ভাগাভাগিতে। একজন আপন ভাইয়ের সাথেই তো মানুষের কত ধরনের সমস্যা হয়, সেখানে তো চাচাতো ভাই, এই বিষয়গুলো নিয়ে অনেক সমস্যায় থাকে। তখন বাবা মারা চান যে মেয়েদের সিকিউরিটির বিষয়টা চিন্তা করে যে প্রপার্টিটা দান করার বিষয়ে ভাবেন। একই সাথে তাদের মাথায় তখন আসি যে যদি আমি আমার মেয়ে বা মেয়েদেরকে দান করে দিই, তখন তারা যদি আবার আমাদের সাথে কোনো ধরনের আমাদেরকে অসম্মান করে বা প্রপার্টি রিলেটেড ইস্যুতে আমার সিদ্ধান্তটা গ্রহণ না করে, কিংবা মেয়ের কাছ থেকে যদি মেয়ের হাজবেন্ড বা অন্য কেউ যদি লিখিয়ে নেয়, এই ধরনের ভয়গুলোও কিন্তু তাদের কাজ করে। তো এই ধরনের আইন হলে আমি মনে করি যে মেয়েদের ইন্টারেস্টে এটা অনেক বড় সহায়ক হবে। এই সংশোধনীটা কিছু সামাজিক বাস্তবতা এবং আমাদের পারিবারিক বাস্তবতায় এই মুহূর্তে আমার মনে হয়েছে এটা সময়োপযোগীও। কারণ আপনি আমাদের সমাজে অনেক কিছু ঘটছে, অনেক ধরনের উদাহরণ আমরা দেখতে পাচ্ছি যে যেখানে পিতামাতা তাদের অর্জিত সম্পদ কিংবা মালিকানাধীন সম্পদ সন্তানদেরকে দিয়ে দেওয়ার পরে তাদের জরুরি প্রয়োজনে বা তাদের চিকিৎসার জন্য অনেক ক্ষেত্রে তারা ওই সম্পত্তির ব্যবহার কিংবা খুবই দুর্ভাগ্যজনকভাবে সন্তানদের কাছ থেকে সেই কোঅপারেশনটা পাচ্ছেন না। এই ধরনের সামাজিক বাস্তবতাকে মাথায় রেখেই এই সংশোধনীটার সম্ভবত কথা চিন্তা করা হয়েছে। এই সংশোধনীটা যেটা দেখুন, আমাদের সম্পত্তি হস্তান্তর আইনে হেবার বিধান আছে, অর্থাৎ দান করার বিধান আছে, কিন্তু এই দানের মাধ্যমে সন্তানদেরকে সম্পত্তি দিয়ে দেওয়ার পর এটার অ্যাবসলিউট কন্ট্রোল, মালিকানা সব হস্তান্তরিত হয়ে যায়। অর্থাৎ এতে আর যিনি হস্তান্তর করেন তার কোনো ধরনের সত্ত্ব থাকে না। কিন্তু এখন প্রস্তাবিত যে সংশোধনের কথা বলা হয়েছে, সেটি হলে যেটা হবে, পিতামাতা সম্পত্তি হস্তান্তরের পরেও তাদের জীবদ্দশায় সেটির রাইটস কোনো না কোনোভাবে ভোগ করবেন। অর্থাৎ এখানে এই প্রস্তাবনায় যেটা এখন পর্যন্ত জানতে পেরেছি সেটা হলো যে পিতামাতা এবং সন্তানাদি উভয়ই একে অন্যের সম্মতি ছাড়া সেই সম্পত্তি তারা বিক্রি করতে পারবেন না। এবং একই সঙ্গে তাদের যদি জরুরি প্রয়োজন হয়, চিকিৎসার প্রয়োজন হয় কিংবা অন্য কোনো অনিবার্য কারণ যেখানে পিতামাতার টাকার প্রয়োজন হয়, যদি সন্তান সেখানে অস্বীকৃতি জানায় কিংবা যদি তারা কোঅপারেট না করে, তাহলে জেলা জাজের এখতিয়ারে সেটার নিষ্পত্তি করবার একটি সংশোধনীতে বলা হয়েছে। কিন্তু এখানে একটি জিনিস একটু ভাবতে হবে যে আপনি জানেন যে আমাদের যেই সিভিল আইনে বা সম্পত্তি সংক্রান্ত ডিসপিউটগুলো কিন্তু এভাবেই তৈরি হয়। আপনি ধরেন এই যে যদি সন্তান কোঅপারেট না করে, এই ক্ষেত্রে যদি পিতামাতাকে জেলা জাজ আদালতে যেতে হয়, তাহলে কিন্তু আমাদের এই সংশোধনী হবার পরেও পুনরায় কিন্তু আদালতে নিষ্পত্তির একটি বিষয় চলে আসছে। এই জায়গায় আমাদেরকে খেয়াল করতে হবে যে এইটার এই যে জেলা জাজের কাছে গেলে সেটা বিচারিক প্রক্রিয়া কী হবে, কত দ্রুত হবে, কিংবা সেটির আবার আপিল, রিভিশন, অন্যান্য বিধান কি থাকবে,
এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। না হলে কিন্তু আপনি সংশোধনের পরেও এই আইনি জটিলতা কিংবা আদালতের দ্বারস্থ হওয়ার যেই ঝামেলাগুলোকে চিন্তা করে সংশোধনী চিন্তা করা হচ্ছে, সেটা কিন্তু আবার ফ্রাস্ট্রেটেড হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে এই সংশোধনীতে কিন্তু এই জায়গাগুলোকে অ্যাড্রেস করেই করতে হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট আইন এবং কিছু ক্ষেত্রে আমি মনে করি যে দেয়ানি কার্যবিধিরও সংশোধন প্রয়োজন হতে পারে, যদি এটাকে এই সংশোধনটাকে প্রকৃত অর্থে কাজে লাগাতে চান সরকার। আদারওয়াইজ কিন্তু এমনি নর্মালি কিন্তু এ ধরনের ডিসপিউট দেখা দেয় না। কিন্তু কোনো সন্তান যদি তার জরুরি প্রয়োজনে সেটি হস্তান্তর না করেন এবং এটার জন্য যদি আবার আদালতে যেতে হয়, এবং আমাদের যে দেয়ানি মামলা পরিচালনার অভিজ্ঞতা বা বাস্তবতা, সেটা যদি এই দীর্ঘ সময় নিয়ে আবার চলতে থাকে, তাহলে কিন্তু এই সংশোধনীর আবার মূল্য থাকবে না। আপনি জানেন যে এখানে এই সংশোধনীটার পেছনে 1963 সালের পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি জাজমেন্টের রেফারেন্স দেওয়া হয়েছে, যেখানে জীবন সত্যের বিধানের কথা বলা আছে। অর্থাৎ আপনি হস্তান্তর করলেও আপনার জীবিত থাকা অবস্থায় ওই সম্পত্তির উপর আপনার একটি সত্ত্বের অধিকার থেকে যাবে। এবং আমি মনে করি যদি পারিপার্শ্বিকতা ঠিক রেখে এই যে ভবিষ্যৎ আইনি যে জটিলতা যেগুলোর কথা বললাম, যদি সেগুলোকে টাইম ফ্রেমের মধ্যে এবং একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তির বিধান রেখে যদি সংশোধন করা হয়, তাহলে এটা কার্যকর হতে পারে। না হলে কিন্তু সর্বশেষ আসলে ওই আদালতের কাছে দ্বারস্থ হওয়ার বিষয়টি কিন্তু আবার ওই আপিল, ওই মামলার কার্যক্রম ওখানে গিয়ে কিন্তু আবার ঠেকে যাবে, এবং দেখা গেল যে ওই ভোগান্তিটা যেটা শেষ করবার উদ্দেশ্যে সংশোধনীটা আনা হয়েছে, সেটা অকার্যকর হতে পারে।